আমার নাম রোমা। বিয়ে হতে সবে এই ২ মাস হয়েছিল। তার মধ্যে আমার বর আমাকে ছেড়ে চলে গেছিল। দিনরাত আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম আমার বর যাতে আমাকে নিজের বউয়ের রূপে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাকে যাতে ভালোবাসা দেয়। বিয়ে হওয়া সত্ত্বেও আমি একজন কুমারী মেয়ের মতোই জীবনযাপন করছিলাম। আর প্রত্যেক দিন আমার একটাই কাজ হতো, সেটা হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করা, যাতে বর ফিরে এসে আমাকে নিজের জীবন সঙ্গিনী রূপে অ্যাকসেপ্ট করে নেয়। বিয়ের নাম করে আমার সঙ্গে অনেক বড় ফ্রড হয়েছিল। শ্বশুর শাশুড়ি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। সারা দিন দুশ্চিন্তা ও টেনশনের মধ্যে দিয়ে কেটে যেত। না চাইতেও আমার চোখ থেকে জল ঝরা বন্ধ হতো না। আমি একরকম ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। সারা রাত ধরে দুশ্চিন্তা হতো ও ঘুম হতো না। সেদিন ঘুম না আসায় একটা ঘুমের ওষুধ খেয়ে আমি শুয়ে পড়ি। তার পরের দিন যখন চোখ খুলি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা ১২টা বাজে। এতে আশ্চর্য হওয়ার কিছুই ছিল না। বিয়ে হওয়ার পরে এইভাবে আমার দিন কাটছিল। এই বাড়িতে কেউ আমার নিজের ছিল না। এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমি ও ২-৪টে কাজের মাসি থাকতো। আমার ভাসুর এই বাড়িতে থাকতো না, তারা আলাদা বাড়িতে থাকতো। ও আমার ছোট দেওর প্রশান্ত, সেও আমার ভাসুরের বাড়িতেই থাকতো। এই বাড়িতে আমার কোনো কাজ ছিল না। কাজের মাসিদের কাজ আমি দেখাশোনা করতাম, যে তারা ঠিকঠাক কাজবাজ করছে কিনা। তারপরে যে বাকি সময়টুকু থাকতো, আমি সারাক্ষণ পূজা ঘরেই কাটিয়ে দিতাম আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম, আমার বর যাতে বাড়ি ফিরে চলে আসে। সেদিন বেলা ১২টায় উঠে আমি জলখাবার খেলাম। বেলা ১২টা বাজছিল, সেই সময় আমি চা করে খেলাম। মাথাটা যেহেতু অনেক বেশি ভারী হয়েছিল, জলখাবার খাওয়ার পরে আমি নিজের ঘরে চলে আসি। আমাদের গ্রামের লোকেরা আমার শাশুড়িকে খুবই মানত। কারো বাড়িতে কোনো সমস্যা হলে আমার শাশুড়ি সেই বাড়ির সমস্যা সমাধান করে দিতেন। বেশিরভাগ সময় আমার শাশুড়ি বাড়ি থেকে বাইরেই থাকতেন। আমার শ্বশুরের থেকেও শাশুড়ির নাম বেশি ছিল। সেদিন জলখাবার খাওয়ার পরে আমি যখন নিজের ঘরে চলে আসি, ঘরে আসার পরে বিছানায় বসতেই ঠিক আমার মতোই কথা বলার আওয়াজ পাই। আওয়াজটা শোনার পরে আমি তো প্রথমে চমকে গিয়েছিলাম, কারণ এই বাড়িতে আমি ও শাশুড়ি মা ছাড়া আর কেউ ছিল না। কাজের মাসিরা তো বাড়ির বাইরে যে রুমগুলো ছিল সেখানেই থাকতো, কিন্তু দোতলায় আমি ও শ্বশুর শাশুড়ি থাকতাম। আমার শাশুড়ি তো বেশিরভাগ সময় বাইরে থাকতো। তাহলে ঠিক আমার মতোই আওয়াজ কোথা থেকেই বা আসছিল। ভালো করে আওয়াজটা শুনতেই আমি বুঝতে পারি আমার পাশের রুম থেকে আসছে, মানে শ্বশুরের ঘর থেকেই ঠিক আমার মতোই কথা বলার আওয়াজ আসছিল। আওয়াজটা শুনে তো আমি রীতিমতো চমকে গেছিলাম। তারপর ঘর থেকে বেরিয়ে শ্বশুরের ঘরের দিকে যাই। শ্বশুরের ঘরের দরজা আস্তে আস্তে করে খুলতেই দেখি উনি দিব্যি সুন্দর নাক ডেকে ঘুমোচ্ছেন। ওটা দেখে আমি লজ্জা পেয়ে নিজের ঘরে আবার ফিরে চলে আসি। আমি ভাবি হয়তো আমার মনের এটা কোনো ভুল ধারণা ছিল। এইভাবে প্রায় দিনই আমি পাশের ঘর থেকে আমার নিজের গলার আওয়াজ শুনতে পেতাম, কিন্তু এটা কি করে সম্ভব? সেদিন রাত্রেবেলা যখন ঘুমোতে যাওয়ার আগে আমারই গলার আওয়াজ পাশের ঘর থেকে শুনতে পাচ্ছিলাম, তখন দরজা খুলে গিয়ে দেখি শ্বশুর ঘুমিয়ে আছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো শ্বশুর কিছু করছে, কিন্তু ঘরে ঢুকতেই দেখি উনি খুব সুন্দরভাবে শুয়ে আছেন। তারপর আমি আস্তে করে ওনার ঘরের ভিতরে ঢুকে পড়ি। ঘরে ঢুকতেই দেখি আলমারির নিচে আমার গোলাপি রঙের ওড়নাটা পড়ে রয়েছে। ওড়নাটা দেখার পরে আমি রীতিমতো ভয় পেয়ে যাই এবং তাড়াতাড়ি ওটা তুলে নিয়ে শ্বশুরের ঘর থেকে বেরিয়ে চলে আসি নিজের ঘরে। সেদিন আমার আরও বেশি সন্দেহ হয়েছিল শ্বশুরের উপরে। আমার গায়ের ওড়না শ্বশুরের ঘরেই বা কী করছিল? এমনিতেই আমার জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, তার উপর শ্বশুরের এই রকম ব্যবহার আমার ঠিক লাগছিল না। এভাবে প্রত্যেক দিনই আমার রুমে থাকলে বেশিরভাগ সময়টা আমার নিজেরই আওয়াজ শুনতে পেতাম। সেদিন সন্ধ্যাবেলায় চা নিয়ে ছাদে বসে একটুখানি সময় কাটাচ্ছিলাম। হঠাৎ আবার নজর গেল ছাদের এক কোণায়। আমার হাতের লাল রঙের কাচের চুড়িটা ২ টুকরো হয়ে পড়ে রয়েছে। তার পাশে অর্ধেক একটা সিগারেট পড়ে রয়েছে। কাছে গিয়ে চুড়িটা হাতে তুলতেই দেখি আমার ডান হাতে দুটো চুড়ি নেই। ওই ভাঙা চুড়ি দুটো আমারই ছিল। ওটা দেখে আমার মনে আরও ভয় হয়েছিল যে আমার হাতের চুড়ি ছাদে কি করে এলো, এবং তার পাশে অর্ধেক সিগারেটও পড়েছিল। এই বাড়িতে তো সবাই কাজের মাসি ছিল, আর ছেলে বলতে আমার শ্বশুরই এই বাড়ির একজন ছিলেন। তাছাড়া আমাদের বাড়িতে আর কোনো ছেলে মানুষ ছিল না। তাহলে এই সিগারেটটা নিশ্চয়ই আমার শ্বশুরই খেয়ে ফেলেছেন। মনে মনে ভাবলাম, তাহলে কি আমার শ্বশুর আমাকে খারাপ চোখে দেখছেন? আসলে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের ভালো বন্ধু ছিল। আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে বাবা মায়ের আগে থেকেই পরিচয় ছিল।
এবং আমার মায়ের সঙ্গে আমার শাশুড়ির খুব ভালো একটা সম্পর্ক ছিল। তাই আমার শাশুড়ি নিজের ছেলের জন্য আমাকে পছন্দ করেছিলেন। আমার বরেরা ৩ ভাই। আমার বর মেজো। আমার ভাসুর বাইরে থাকে ও আমার ছোট দেওর প্রশান্ত, সেও আমার বড় ভাসুরের সঙ্গেই থাকে। আসলে আমি ও প্রশান্ত একে অপরকে অনেক ভালোবাসতাম। তাদের বাড়ি আসা যাওয়া করতে করতে কখন যে আমি প্রশান্তকে ভালোবেসে ফেলি আমি নিজেও জানতে পারিনি, এবং প্রশান্তও আমাকে অনেক ভালোবাসতো। আমিও প্রশান্তকে অনেক বেশি ভালোবাসতাম। আমরা সারা রাত জেগে ফোনে কথা বলতাম। দুজনে অনেক জায়গা ঘুরতেও যেতাম। কিন্তু এই ব্যাপারটা আমাদের বাড়ির লোক জানতে পারেনি। ভেবেছিলাম যেহেতু আমাদের দুই ফ্যামিলিতে খুবই মিল আছে, তাই আমাদের সম্পর্ক মেনে নিতে তাদের কোনো আপত্তি হবে না। সেদিন যখন আমার শাশুড়ি আমাদের বাড়ি আসে তার ছেলের সম্বন্ধ নিয়ে, তখন আমি খুব খুশি হয়েছিলাম এবং ভেবেছিলাম প্রশান্ত হয়তো তার মাকে আমাদের ব্যাপারে সব কথা বলে দিয়েছে, তাই শাশুড়ি সম্পর্ক নিয়ে এসেছে। সেদিন প্রশান্তর মা আমাদের বাড়ি এসে বাবা মাকে বলেছিল আমাকে তাদের বাড়ির বউ করবে। বাবা মাও রাজি হয়েছিল এবং আমি অনেক খুশি হয়েছিলাম। সেদিন রাত্রেবেলা যখন প্রশান্তকে ফোন করি তখন তার ফোন সুইচ অফ এসেছিল। তার পরের দিন যখন ফোন করি তখনও তার মোবাইলটা বন্ধ ছিল। বেশ কয়েকদিন ফোনে তার সঙ্গে কথা হয়নি। বুঝতে পারছিলাম না যে ছেলেটা আমার সঙ্গে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না, সে গত ৬ দিন ধরে আমার সঙ্গে কন্ট্যাক্ট কেন করেনি। বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার পরে প্রশান্ত আমাকে কেন অ্যাভয়েড করেছিল? সে আমাকে ফোন করা বন্ধ করে দিয়েছিল। কিছুদিন পরে যখন বিয়ের ব্যাপারে কেনাকাটা শুরু হয় তখন আমি বাবা মাকে জিজ্ঞেস করি প্রশান্ত আমার ফোন কেন ধরছে না। তখন জানতে পারি আমার বিয়ে প্রশান্তর সঙ্গে নয়, তার বড় দাদা সুশান্তর সঙ্গে হচ্ছে। এই কথাটা শুনে আমি অনেক বেশি শকড হয়েছিলাম। তখন বাবা মাকে বলেছিলাম আমি প্রশান্তকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। বাবা মা বলেছিল আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে তারা আত্মহত্যা করবে। বাবা মা ব্ল্যাকমেল করে আমাকে সুশান্তর সঙ্গে বিয়ে করার জন্য রাজি করায়। বাবা মায়ের ধমকির ভয়ে আমি এই বিয়েতে রাজি হয়ে যাই। বাবা মাকে জিজ্ঞেস করেছিলাম আমার শাশুড়ি কেন এরকম করলো, আর বাবা মা কেনই বা এই বিয়ের জন্য রাজি হলো। বাবা মা তখন বলেছিল প্রশান্ত এখন কোনো কাজবাজ করে না, কিন্তু সুশান্ত আমেরিকায় জব করে, সে প্রচুর টাকার মালিক, তাই তারা আমার বিয়েটা প্রশান্তর সঙ্গে নয় সুশান্তর সঙ্গে দিতে চায়। আমার শাশুড়ি নাকি বলেছিল সুশান্তর জন্য একটা সুন্দর ও সাংসারিক মেয়ে আমার ছাড়া কেউ ভালো হবে না। সুশান্ত বাড়ির মেজো ছেলে, তাই তারা আমার বিয়ে সুশান্তর সঙ্গে করে দিতে চেয়েছিল। সুশান্তর বিয়ে হয়ে যাওয়ার পরে প্রশান্তর বিয়ে দেবে, যেহেতু প্রশান্ত ওই বাড়ির সবথেকে ছোট ছেলে। এদিকে প্রশান্তর ব্যাপারে যখন জিজ্ঞেস করেছিলাম তখন বাড়ির সবাই বলেছিল প্রশান্ত কাজের জন্য বাইরে চলে গেছে। যে ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসতো সে কেন হঠাৎ করে যোগাযোগ বন্ধ করেছিল আমার সঙ্গে। আমি তো তাকে অনেক ভালোবাসতাম এবং এখন প্রায় প্রত্যেক দিনই আমার চোখের জল ফেলে দিনের শুরু হতো এবং চোখের জল ফেলেই দিনের শেষ হতো। আমি তাকে অনেক মিস করতাম। বুঝতে পারছিলাম না প্রশান্ত কেন এরকম ব্যবহার করেছিল আমার সঙ্গে। সে চাইলে তো এই বাড়ি থেকে আমাকে নিয়ে চলে যেতে পারত। এরপর আমার বিয়ে প্রশান্তর দাদা সুশান্তর সঙ্গে হয়ে যায়। বিয়ে হয়ে চলে আসি শ্বশুরবাড়িতে। ভেবেছিলাম যা হওয়ার তা তো হয়েই গেছে, যাকে ভালোবেসেছিলাম তাকে তো পাইনি, তাই ভেবেছিলাম যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে নিজের স্বামীরূপে অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আর আমার কোনো উপায় নেই। হয়তো আমার কপালে এটাই লেখা ছিল। অনেক কষ্ট করে নিজের মনকে বুঝিয়েছিলাম। এদিকে আমার বর বলে দিয়েছিল তোমার মতন গেয়েও মেয়েকে আমি কোনো দিনই বিয়ে করতাম না, শুধুমাত্র আমার মায়ের জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। তোমাকে আমি নিজের স্ত্রী রূপে কোনো দিনই ভালোবাসা দিতে পারবো না, আমার কাছ থেকে এটা কোনো দিনই আশা করবে না। বিয়ের পরে সুশান্ত আমেরিকা চলে যায়। আমি দেখতে সুন্দর ছিলাম কিন্তু স্টাইলিস্ট ছিলাম না। আমি সাজুগুজু করতে জানতাম না। আমি সিম্পলভাবেই থাকতে পছন্দ করতাম। আমার জীবনটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল। যাকে ভালোবেসেছিলাম তাকে পাইনি, আর যার সঙ্গে বিয়ে হয়েছিল সে আমাকে ভালোবাসা দেয়নি। এই জন্যই আমি সারাদিন পুজো ঘরে কাটিয়ে দিতাম এবং ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম যাতে আমার বর ফিরে আসে এবং আমাকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করে নেয়। এদিকে প্রত্যেক দিন আমার ঘর থেকে নিজেরই আওয়াজ শুনতে পেতাম, আর ওদিকে আমার শ্বশুর আমাকে দেখতো এবং মুচকি মুচকি হাসতো। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না উনি আমার থেকে কি চাইছিলেন এবং কেনই বা আমার সঙ্গে এরকম করছিলেন। উনি আমার ঘরে কখনো বা চলে আসতেন আর আমার সাথে কথা বলার বাহানা করতেন। যখন উনি আমার সাথে কথা বলতেন ওনার মুখের ভঙ্গি দেখে আমার ভালো লাগতো না, কারণ এমনিতেই ওনার উপর আমার সন্দেহ হয়েছিল।
যখনই আমি একা থাকতাম এবং খুব কষ্ট হতো, তখন আমি প্রশান্তর সঙ্গে কাটানো দিনগুলো মনে করতাম এবং আমার মুখের মধ্যে হাসি আসতো। ওই দিনগুলোকে মনে করে নিজের মুখে হাসি আনতাম। তার সঙ্গে কাটানো দিন আমার খুব ভালো ছিল। যখন থেকে সুশান্তর সঙ্গে বিয়ে হয়েছিল, আমার জীবনটা সম্পূর্ণভাবে বদলে গেছিল। আমার জীবনে হাসি এবং আনন্দ বলে আর কিছুই ছিল না। সারাক্ষণ টেনশন এবং দুশ্চিন্তা ও কষ্ট দিয়েই আমার চলতো। কখনো ছাদে গিয়ে একা বসে বসে ভাবতাম, ভগবান আমার সঙ্গে কেন এরকম করেছেন। প্রশান্তর সঙ্গে বিয়ে হলে আজ অনেক সুখে থাকতাম। এই বাড়িতে আমার মনের কথা বোঝার কেউ ছিল না, তাই আমি কারো সঙ্গে খুব বেশি একটা কথা বলতাম না। সারাক্ষণ নিজের ঘরের মধ্যেই কাটিয়ে দিতাম। সুশান্তর ভালোবাসা তো পাইনি, কিন্তু তাও ভগবানের কাছে প্রার্থনা করতাম সে যাতে বাড়ি ফিরে আসে, কারণ যা হওয়ার তা তো হয়েই গেছে। প্রশান্ত আমাকে ছেড়ে চলে গেছে, সে শেষবারের মতো আমার সঙ্গে দেখাও করেনি। আমি আজও সেটার উত্তর পাইনি, কেন যে এইভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে গেছিল প্রশান্ত। আমি সম্পূর্ণভাবে একা হয়ে গেছিলাম। ওদিকে আমার বাবা মাকে এসব কথা বলে কোনো লাভ ছিল না। তারা তো আগেই আমাকে ব্ল্যাকমেল করে সুশান্তর সঙ্গে বিয়ে দিয়েছিল, সব কিছু জানার পরেও। তাই তাদেরকে কিছু বলে লাভ হতো না। এইভাবে চোখের জল ফেলে জীবন কাটাচ্ছিলাম। সেদিন সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে মনে হচ্ছিল দমটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমি বাড়ির সামনে যে ছোট পার্কটা ছিল সেখানে একটু টাইম কাটাতে চলে গেছিলাম। সেখানে ঘাসের মধ্যে খালি পায়ে একটুখানি ঘোরাঘুরি করছিলাম ও প্রশান্তর সঙ্গে কাটানো দিনগুলো মনে করে খুব খুশি হচ্ছিলাম। চারিদিকে অন্ধকার ছেয়ে গেছিল, আমি প্রশান্তর খেয়ালেই মগ্ন ছিলাম। ঠিক সেই সময় পেছন দিকে ঘুরে তাকাতেই অজ্ঞান হয়ে পড়ি, কারণ আমার পেছন দিকে কেউ যেন সাদা কাপড় পরে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে তাকে দেখেই আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ি। চোখ খুলতেই দেখি আমি ঘরের মধ্যে শুয়ে আছি এবং ঘরে কাজের মাসি আমার কাছে বসেছিল। আস্তে আস্তে চোখ খুলতেই মনে হলো দরজা দিয়ে কেউ যেন একটা আসছে। তাকে দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। সেই সুন্দর ফুটফুটে চেহারা, ঘন কালো চুল, হালকা চাপদাড়ি। চোখটা সম্পূর্ণ খুলে তাকাতেই দেখি প্রশান্ত আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে ভেবেছিলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি। তাকে দেখে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। এদিকে ওদিকে ঘুরে তাকিয়ে দেখি এটা স্বপ্ন নয়, সত্যি। প্রশান্ত আমার কাছে এসে দাঁড়ালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি প্রশান্ত? সে আমাকে বলল, হ্যাঁ বৌদি। তুমি বুঝি আমাকে চিনতে পারছো না? তার মুখ থেকে বৌদি কথা শুনে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম এবং তার টানা ভরা কথাবার্তা শুনে আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি তার কী ক্ষতি করেছি। ছেড়ে তো সে আমাকে চলে গেছিল, তাহলে আজ কেন এই ধরনের কথাবার্তা আমাকে শুনতে হচ্ছে? তারপর সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি ভালো আছো তো বৌদি? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। তারপর আর বেশি কথা না বলে সে আমার ঘর থেকে চলে যায়। আমাকে আর কোনো কথা বলার সে সুযোগ দেয়নি। তারপরে জানতে পারি এখন থেকে প্রশান্ত এই বাড়িতেই থাকবে। যখন থেকে সে এই বাড়িতে এসেছিল প্রতিটা মুহূর্তে আমাকে তানা মারত এবং উল্টোপাল্টা কথাবার্তা বলতো। সে এত বাজেভাবে তানা মারত যে আমি তার সামনেও যেতে ভয় পেতাম, কারণ আমি যা করিনি সেটাও আমাকে শুনতে হতো। আগে তো যা কষ্ট ছিল তা ছিলই, কিন্তু প্রশান্ত আসার পর থেকে আমার জীবনের কষ্ট আরও দ্বিগুণ হয়েছিল। এদিকে ঘরের ভিতরে আসতেই শ্বশুরের ঘর থেকে আমারই আওয়াজ শুনতে পেতাম, কখনো বা আমার হাসির আওয়াজ, কখনো বা আমার কথা বলার আওয়াজ। সেদিন সন্ধ্যাবেলায় আমার শ্বশুর ও শাশুড়ি ঘরে ছিল না। ভেবেছিলাম এটা ভালো সুযোগ আছে শ্বশুরের ঘরে গিয়ে ভালো করে চেক করার যে এই রুমের মধ্যে কোথা থেকে আমার কথা বলার আওয়াজ আসে। আমি তো শ্বশুরের উপরে সন্দেহ করেই বসেছিলাম। সেদিন শ্বশুরের ঘরে গিয়ে ভালো করে সব কিছু খুঁজে দেখি, কিন্তু কিছু আমি পাইনি। তারপর হঠাৎ করে আমার নজর যায় ওই ঘরের আয়নার উপরে। ওই ঘরের আয়নাটা কেমন যেন আমার মনে হচ্ছিল। তারপর আয়নার কাছে গিয়ে হাত দিতেই আয়নাটা সরে যায় এবং একটা দরজা আসে। আমি তো ভয়ে চমকে যাই। ওই আয়নাটাতে হাত দিতেই একটা দরজা খুলে যায়। ওই দরজা দিয়ে আমি আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকতেই দেখি একটা গুপ্ত ঘর। ওই ঘরের ব্যাপারে আমি কিছুই জানতাম না। ঘরে ঢুকতেই দেখি একটা এলইডি টিভি লাগানো আছে। অনেক ছবি দেওয়ালের মধ্যে লাগানো আছে, আর ওই প্রত্যেকটা ছবি আমার এবং প্রশান্তর। একটা এলইডি টিভি লাগানো আছে যেটার মধ্যে আমার ভিডিও চলছে। আমি তো দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম এবং আমার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। ওই ঘরের মধ্যে ক্যামেরাও সেট করা ছিল। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম শ্বশুর এই কাজগুলো কেন করছে, কারণ এই ঘরটা শ্বশুরের ঘরের সঙ্গে অ্যাটাচ ছিল।
তাহলে নিশ্চয়ই এই কাজটা শ্বশুর করেছে। কিন্তু কেন? তখনই আমার মনে পড়ে প্রশান্ত ও আমি যখন একসঙ্গে থাকতাম তখন সে প্রত্যেকটা মুহূর্ত এই ক্যামেরার মধ্যেই ক্যাপচার করে রাখত। ও আমার অনুপস্থিতিতে সারাক্ষণ ভিডিওগুলো দেখতে থাকতো। তার মানে এই কাজগুলো নিশ্চয়ই প্রশান্ত করেছে, কারণ আমার প্রত্যেকটা মুহূর্ত প্রশান্তর ক্যামেরার মধ্যেই ছিল। আমি তাকে বারণ করতাম, কিন্তু তাও সে যখন আমার সঙ্গে টাইম কাটাতো তখন আমার হাসির ভিডিও বা কখনো বা কথা বলার ভিডিওগুলো শ্যুট করে নিজের ক্যামেরার মধ্যে রেখে দিত এবং বলতো, তুমি যতই বারণ করো এইগুলো আমার স্মৃতি। তুমি যখন আমার কাছে থাকো না তখন আমি এই ভিডিওগুলো দেখি এবং খুশি হয়ে যাই। তখন আমি বুঝতে পেরেছিলাম এই কাজগুলো প্রশান্ত করেছে। আমি তাড়াতাড়ি নিচে যাই প্রশান্তর ঘরে। প্রশান্ত যখন থেকে বাড়িতে এসেছিল সে নিচের ঘরেই থাকতো। নিচে গিয়ে দেখি তার ঘরের দরজা খোলা আছে। আমি দরজা নক করে তার ঘরের ভিতর ঢুকে পড়ি। সে একটা চেয়ারের মধ্যেই বসেছিল। আমার দিকে তাকিয়ে বলল, তোমারই অপেক্ষা করছিলাম বৌদি, ঘরে এসো। ঘরে ঢুকতেই তাকে জিজ্ঞেস করি, আমার সাথে কেন এসব করছো? প্রশান্ত তখন বলে, আচ্ছা তুমি তাহলে বুঝতে পেরেছো এইগুলো আমি করেছি, তোমাকে বিরক্ত করার জন্যই এইগুলো করেছি। আমি তাকে বলি, তুমি এতদিন কোথায় ছিলে? আমাকে বিরক্ত করে তুমি কি পাবে? প্রশান্ত তখন বলে, তুমি আমাকে চিট করেছো। আমাকে ভালোবেসেছিলে কিন্তু বিয়ে করলে আমার দাদাকে। কেন তুমি এরকম করলে আমার সাথে? আমি তাকে বলেছিলাম, তোমার মা যখন সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে এসেছিল তখন আমরা ভেবেছিলাম তোমার ও আমার সম্বন্ধ নিয়ে এসেছে। পরে জানতে পারি তোমার মা তোমার দাদার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল। আমি তোমার দাদার সাথে বিয়ে করতে চাইনি। আমার বাবা মা জোর করে তোমার দাদার সঙ্গে বিয়ে দিয়েছিল। আমার বাবা মা বলেছিল সুশান্তকে বিয়ে না করলে তারা আত্মহত্যা করবে। কিন্তু তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে? প্রশান্ত তখন বলে, মা বাড়ি এসে বলেছিল তুমি নাকি এই বিয়ের জন্য রাজি আছো এবং তুমি নাকি সুশান্ত দাদাকে ভালোবাসো। আমি ভেবেছিলাম তুমি দাদার টাকা দেখে তাকে পছন্দ করেছো এবং আমাকে ভালোবাসার নাম করে চিট করেছো। তাই তোমার সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট করিনি এবং এখান থেকে চলে গেছিলাম। বাড়ির সবাই ভেবেছিল আমি এখান থেকে চলে গেছি, কিন্তু আমি এই বাড়িতেই ছিলাম। আমি বাবার ওই গুপ্ত ঘরে ক্যামেরা ও টিভি সেট করে রেখেছিলাম যাতে তোমাকে বিরক্ত করতে পারি। তোমার ও দাদার যখন বিয়ে হয় তখন আমার অনেক কষ্ট হয়েছিল, এটা ভেবে যে মেয়েটাকে এতটা ভালোবাসা দিলাম সে আমাকে ঠকালো। আমি ভাবতেও পারিনি তুমি আমার সঙ্গে এরকম করবে। আমি অনেক বেশি কষ্টে ছিলাম, কিন্তু জানতাম না আমার মা তোমার ও আমার সঙ্গে এত বড় ছলনা করেছে। আজ আমার মায়ের জন্য আমাদের তিনজনের জীবন নষ্ট হয়ে গেছে। রোমা, আমাকে ক্ষমা করে দাও। মায়ের কথা বিশ্বাস করে আমি তোমাকে অনেক ভুল ভেবেছিলাম। তারপর প্রশান্তর চোখ থেকে জল বেরিয়ে আসে। তার চোখের জল দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। আজ আমি তার চোখে আগের ভালোবাসাই দেখতে পেয়েছিলাম। প্রশান্ত আজও আমাকে ভালোবাসে। তার চোখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। তারপর প্রশান্ত বলে, দাদা কোনো দিনই ফিরে আসবে না তোমার কাছে, কারণ দাদার কাজই হচ্ছে সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করা ও মন ভরে গেলে আবার নতুন মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করা। ও তোমাকে কোনো দিনই নিজের অর্ধাঙ্গিনীর রূপে অ্যাকসেপ্ট করবে না, কারণ দাদার চরিত্রটাই নোংরা। আমি আজও তোমাকে ভালোবাসি, আজও আমি তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছি। প্রশান্তর কথা শুনে আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি এবং বলি, আমার বাকি জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। প্রশান্ত বলে, আমরা এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে আমরা জীবনযাপন করব। সেদিন রাত্রেবেলা প্রশান্ত আমাকে ওই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যায়। আজ আমরা বিদেশে আছি ও অনেক ভালো আছি। আমরা দুইজন অনেক সুখে সংসার করছি। বড়রা যে সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় তা না, তারাও অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং তাদের ভুল সিদ্ধান্তর জন্য বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যায়। তাই কোনো জিনিস জোর করে করা এবং সেই একই জিনিস ভালোবেসে করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই চাপ দিয়ে ও জোর করে কাউকে কোনো কিছু করানো উচিত না। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো এতটাই।